বাংলাদেশ চীন একসঙ্গে বড় কিছু অর্জন সম্ভব। বেইজিং এ ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বিনিয়োগের আহ্বান। শিক্ষকদের কর্মবিরতিতে অচল সব পাবলিক বিশ্ববিদ্যালয়, পেনশন ও কোটা আন্দোলন পর্যবেক্ষণ করছে সরকার, বললেন কাদের। রামচন্দ্রপুর খালে এখনো শতাধিক ভবন, মেয়র আতিক ও তার ভাতিজার সম্পৃক্ততা ঢাকতে সাদিক এগ্রোতে লোক দেখানো অভিযান। দেশের 15 জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, এখনো তলিয়ে নিম্নাঞ্চল, পানিবন্দী লাখো পরিবার, বিভিন্ন এলাকায় নদী ভাঙন। সড়কে আবারও ঝরল প্রাণ, এবার বগুড়ার বনানীতে বাস কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে 4 জনের, আহত আরও 7। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সাথে আছি আমি তাসনুভা তন্নি। চলমান শিক্ষকদের আন্দোলনে ভেঙে পড়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সব ধরনের কার্যক্রম, যার প্রভাব পড়েছে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও। ফলে বিপাকে পড়েছেন সেবা নিতে আসা সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। মাজহারুল ইসলামের প্রতিবেদনে আরও জানাচ্ছেন নাফিয়া ফারজানা। আন্দোলনের নবম দিনেও স্থবির ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়, বন্ধ সব ধরনের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম। স্লোগান আর বিক্ষোভে নিজেদের দাবি দেওয়ার যৌক্তিকতা তুলে ধরেন কর্মকর্তা কর্মচারীরাও। আন্দোলনের দীর্ঘ সময় পরও সরকারের কোনো মহল শিক্ষকদের সঙ্গে যোগাযোগ না করায় ক্ষোভ জানান অনেকেই। যারা বেতনভোগী নয় তাদেরকে এই কোন একটা স্কিমের আওতায় আনা হবে, আমাদের কথা বলা হয়নি, সেটা করলেন কেউ। উনি বলেছেন শিক্ষকদের সুপার গ্রেড দেওয়া হবে, সেটা করলেন না কেউ। তারপরে উনি যেটা বলেন শিক্ষক সম্পর্কে সেটা হবে না, যেটা করতে চান না সেটা হচ্ছে। দুঃখজনক, আজ খুব কষ্ট হয়, ইউনিভার্সিটি সবগুলো বন্ধ হয়েছে, কেউ আলোচনা করছে না। শিক্ষকদের আন্দোলন নিয়ে সরকার উদ্বিগ্ন নয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য নিয়েও কথা বলেন তারা। সেই কৃতি ছাত্র, কৃতি নেতা, আপনি অত্যন্ত মেধাবী একজন নেতা মানুষ, নির্দ্বিধায় আপনি ভুলটি স্বীকার করে ওই বোঝাবুঝির জায়গায়, ভুলের জায়গায় থেকে মিস্টেক থেকে সংশোধন করে অবিলম্বে ওই আমাদের যে পেনশন ব্যবস্থা সেটি ফিরিয়ে দিন, প্রত্যাহার করুন। বরং শিক্ষকদের ডেকে কথা বলুন যে শিক্ষকদের জন্য আর কি করা যায়। সাধারণ শিক্ষার্থীরা জানান, চলমান আন্দোলনের সবচেয়ে বেশি বিপাকে তারা, শঙ্কিত নিজেদের ভবিষ্যৎ নিয়েও। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এই বিষয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, দাবির বিষয়ে কি বলছেন শিক্ষকরা, সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ। দাবির বিষয়ে শিক্ষকদের যে কথা, তারা দাবি আদায় অনড়, অর্থাৎ যতদিন পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত কিন্তু তারা তাদের আন্দোলন বন্ধ করবেন না, এবং বন্ধ করার কোনো সম্ভাবনা কিন্তু আমরা দেখছি না। কারণ শিক্ষক নেতারা বলছেন তাদের এই আন্দোলন বা তাদের অধিকার মূলত তাদের সম্মান এবং মর্যাদার অধিকার, এবং তারা শুধু নিজেদের জন্য আন্দোলন করছেন না, বরং তাদের পরবর্তী প্রজন্ম যারা শিক্ষকতা পেশায় আসতে চায় তাদের জন্য তারা আন্দোলন করছেন। আপনি জানেন যে আজকে আন্দোলনের নবম দিন, এবং এই নবম দিনে এসে কিন্তু বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম, প্রশাসনিক এবং একাডেমিক সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। এবং এটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশে 55টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগই কিন্তু কর্মবিরতি আছে। আপনি জানেন যে গতকাল ওবায়দুল কাদের শিক্ষকদের আন্দোলন নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলেছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে শিক্ষকদের আন্দোলন নিয়ে সরকার খুব বেশি চিন্তিত নয়, তবে তারা আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু শিক্ষকরা সেটি বলেছে, কবে আলোচনা হবে, কি ধরনের আলোচনা হবে, এমন কোনো বক্তব্য কিন্তু এখনো তাদের কাছে আসেনি, যার ফলশ্রুতিতে কিন্তু তারা ক্ষোভ এবং হতাশা দুইটিই জানান। কিন্তু তাদের যে দাবি, তারা বলছেন যে সুপার গ্রেডে পদোন্নতি এবং পেনশন স্কিম বাতিল সহ, প্রত্যয় পেনশন স্কিম বাতিল সহ যে 3টি দাবি নিয়ে তারা আন্দোলন করছেন, সেটি যতদিন পর্যন্ত পূরণ না হবে ততদিন পর্যন্ত তারা তাদের আন্দোলন শেষ করবেন না। আমরা শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, ফেডারেশনের নেতাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন এই যৌক্তিক দাবি সরকারের একটি অংশ থেকে মূলত শিক্ষকদের বিরুদ্ধে এই জিনিসগুলো মূলত তুলে ধরা হয়েছে। তারা যেটি বলছেন যে রাষ্ট্রের অন্যান্য বিভাগ যেখানে প্রশ্ন ফাঁস দুর্নীতির সাথে জড়িত, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ফাঁসের কোনো অভিযোগ নেই, একই সাথে তাদের বিরুদ্ধে কিন্তু কোনো দুর্নীতিরও অভিযোগ নেই। তাহলে রাষ্ট্রের যে অংশটি রাষ্ট্রের আস্থা হিসাবে কাজ করছে, আস্থা বাঁধন হিসাবে কাজ করছে, সেখানে কারা হাত দিল, এই প্রশ্ন কিন্তু তারা তুলছেন। এজন্য তারা বলছেন যে শিক্ষকরাই পারে একমাত্র সরকার বা এই রাষ্ট্রের আস্থা বা বিশ্বাসকে
ঠেকিয়ে রাখতে বা টিকিয়ে রাখতে, যারা অন্যরা যেখানে ব্যর্থ শিক্ষকরা সেখানে সফল। তাই তারা তাদের মর্যাদা এবং দাবি আদায়ে যে ধরনের কর্মসূচি পালন করছেন, এবং একই সাথে আপনাকে বলে রাখি, শিক্ষকরা আলাদাভাবে কর্মসূচি পালন করছেন, একই কর্মসূচি কিন্তু কর্মকর্তা কর্মচারীরা আলাদাভাবে তারা তাদের মতো করে পালন করছেন, যার ফলশ্রুতিতে আন্দোলন যার যার জায়গা থেকে সবাই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তারা তাদের দাবি আদায়ে অনড়, যতক্ষণ না পর্যন্ত সরকারের উচ্চ মহল থেকে কোনো প্রস্তাব বা আলোচনার প্রস্তাব না আসবে বা সমঝোতার প্রস্তাব না আসবে, ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন বলেই কিন্তু আমাদেরকে জানিয়েছে। তো নিয়ে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। মাঝহার, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী মাঝহারুল ইসলাম যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, শিক্ষকদের কর্মবিরতির বিষয়ে জানাচ্ছিলেন আমাদের। এদিকে কোটা সংস্কার ও শিক্ষকদের পেনশন নিয়ে আন্দোলন সতর্কভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভায় একথা বলেন তিনি। সাধারণ সম্পাদকের আশা, সব পক্ষের মতামত নিয়ে আপিল বিভাগ বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে। কোটা সংস্কার আন্দোলনে আজ মাঠে কোনো কর্মসূচি না দেয়ায় শিক্ষার্থীদের ধন্যবাদও জানান ওবায়দুল কাদের। শিক্ষকদের আন্দোলন, সেটাও যোগাযোগ তাদের সঙ্গে আছে, আনুষ্ঠানিক হয়তো কোনো বৈঠক হয়নি। আমরা আশা করি সেটাও খুব বেশি জটিল সমস্যা নয়। সব পক্ষের কথা শুনে আমি মনে করি দেশের সর্বোচ্চ আদালত, অ্যাপিল বিভাগ বাস্তবসম্মত একটা সিদ্ধান্ত নেবে, এটাই আমরা আশা। বিশ্বের সবচেয়ে উদার ব্যবস্থার সুবিধা নিয়ে বাংলাদেশের প্রধান খাতে বিনিয়োগে চীনের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটি সফরের দ্বিতীয় দিন সকালে বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, ব্যবসা এবং বিনিয়োগের সুযোগ শীর্ষক সম্মেলনে এই আহ্বান জানান তিনি। বলেন, এখনই বাংলাদেশে বিনিয়োগের সময়, দুই পক্ষই হাতে হাত মিলিয়ে একসঙ্গে দুর্দান্ত কিছু অর্জন করতে পারে। আরও জানাচ্ছেন মাহমুদ হাসান। 4 দিনের চীন সফরের দ্বিতীয় দিনে বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, ব্যবসা এবং বিনিয়োগের সুযোগ শীর্ষক এক সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যের শুরুতেই চীনা ব্যবসায়ী সম্প্রদায়কে বাংলাদেশের মূল খাতগুলো বিবেচনা করার জন্য উৎসাহিত করেন প্রধানমন্ত্রী। এ সময় চীনা ব্যবসায়ীদেরকে বাংলাদেশের প্রধান খাতে বিনিয়োগের আহ্বান জানান সরকার প্রধান। চীনা বিনিয়োগের উল্লেখযোগ্য সম্ভাবনায় নবায়নযোগ্য জ্বালানি সহ জ্বালানি খাতে বিনিয়োগের বিষয়েও কথা বলেন শেখ হাসিনা। সম্মেলনে বাংলাদেশ ও চীনের বেশ কয়েকটি কোম্পানির মধ্যে 16টি সমঝোতা স্মারক চুক্তি হয়। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। খাল পুনরুদ্ধারের নামে সাদিক এগ্রোতে শুধুই লোক দেখানো অভিযান করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। গানের স্কুল, সুরের ধারা সহ একাধিক ভবন এখনো খাল দখল করে দাঁড়িয়ে আছে বহাল তবিয়তে। স্থানীয়রা বলছেন, খালের জায়গা প্রভাবশালীদের দখলে দিতেই মূলত এই অভিযান। দেশ টিভির অনুসন্ধান বলছে, সাদিক এগ্রোর অবৈধ কার্যক্রমে মেয়র ও তার ভাতিজার সম্পৃক্ততা ঢাকতেও লোক দেখানো এই অভিযান চালায় সিটি কর্পোরেশন। এম এ আজিমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জেডাই মামুন। দুদফা অভিযানে রামচন্দ্রপুর খাল দখল করে গড়ে ওঠা সাদেক অ্যাগ্রো আর তার পিছনের বস্তি গুড়িয়ে দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তবে তাদের বুলড্রেজারের কোনো ছোঁয়া লাগেনি মোহাম্মদপুর বাঁধ সংলগ্ন ভবনগুলোতে। খালের সীমানা পিলার বলছে, সুরের ধারা নামের এ গানের স্কুলটি সম্পূর্ণভাবে গড়ে উঠেছে খাল দখল করেই। স্থানীয়রা বলছে, শুধু লোক দেখানো অভিযান করেছে সিটি কর্পোরেশন। পুরাটে খালের জায়গা, এইটা শুরু করে পুরাটে সব খালের জায়গা। এগুলো ওনারা তো, আমরা যখন প্রথমে আসছি তখন দেখছি পুরাটে খালের জায়গা ছিল। আর থেকে গেছে বহুত প্রভাবশালী লোক আছে, এক কারণে আমরা খাল উচ্ছেদ হইব না। এরকমই নাটক ফাটক থাকবো, চলচ্চিত্র যেরকম নাটক করে এরকমই হইব। কয়দিন পর দেখবেন যেরকম হেরোমি রয়েছে, মানে অর্ধেক হয়েছে অর্ধেক হয় নাই। জোর জোর যার মুলুক তার, এটাই দুনিয়ার নিয়ম। সম্পূর্ণ ভরাট করা অংশের মাটি না কেটে সপ্তাহব্যাপী খালের মধ্যের লতাগুল্ম আর বর্জ্য নিয়ে পড়ে আছে তাদের খনন কার্যক্রম, যা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা। যে মাটি এখানে ঠিকই কাটতেছে না, কিন্তু ওইখানে ময়লা পরিষ্কার করতেছে। কি জায়গাতে দেখতেছি তো এই পর্যন্ত কাটতেছে, আস্তে আস্তে হয়তো এগুলো কাটলে হয়তো গতি বোঝা যাবে। উচ্ছেদের নামে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কেন এ নাটকীয়তা?
নাকি এর পিছনে রয়েছে ভিন্ন কোনো উদ্দেশ্য? সে প্রশ্নের উত্তর মিলাবো এবার। দেশ টিভির হাতে আসা একাধিক ছবি বলছে, মেয়র আতিকের সাথে সাদেক অ্যাগ্রো মালিক ইমরানের ঘনিষ্ঠতা কম নয়। আমেরিকা থেকে নিষিদ্ধ ব্রাহ্মা গরু আনা থেকে শুরু করে সকল কার্যক্রমেই ছিল মেয়রের ভাতিজা শাকের আহমেদের সম্পৃক্ততা। বলা চলে, ইমরানের অবৈধ কার্যক্রমে নিজের নাম ঢাকতেই শুধু লোক দেখানো অভিযান তাদের। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মুঠোফোনে জানান, কোন ভবন কতটুকু ভাঙা হবে তা নির্ধারণ করে দিয়েছে সিটি কর্পোরেশন, তাই চাইলেই তিনি সবটা উচ্ছেদ করতে পারেন না। আমাকে মেজারমেন্ট যতটুকু দিয়েছে ততটুকুই আমি করবো। আমাকে আপনি নোটিশে দেখেন যে আপনি যদি যদি নোটিশ দেখেন, উচ্ছেদের যদি নোটিশ দেখেন স্পেসিফিক বলা আছে কতটুকু আমরা যাবো, কতটুকু মেজারমেন্ট হয়েছে। স্থানীয়রা বলছেন, মোহাম্মদপুর বাঁধের অপর প্রান্তে খালের সংযোগ তৈরি না করতে পারলে ফিরবে না খালের প্রবাহ। সেক্ষেত্রে লোক দেখানো এই অভিযানও কোনো কাজে আসবে না। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। দেশের কুড়িগ্রাম, লালমনিরহাট, সিরাজগঞ্জ, জামালপুর, সুনামগঞ্জ সহ 15 জেলায় বন্যার পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কমেনি। তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি, বসত ভিটা, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, পুকুর ও হাটবাজার। বন্যা কবলিত এলাকায় বাড়ছে খাবার, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের তীব্র সংকট। সহকর্মীদের তথ্যচিত্রে সালমান জাহানের ডেস্ক রিপোর্ট। পানিতে নিমজ্জিত বসতঘর, তলিয়ে আছে রাস্তাঘাটও। বাধ্য হয়ে অনেকে ঠাঁই নিয়েছেন খোলা আকাশের নিচে নৌকায়, সেখানেই করতে হচ্ছে রান্নাবান্না। অনেকের ভেলাও না থাকায় কোমর পর্যন্ত পানিতে ভিজে যেতে হচ্ছে গন্তব্যে। কুড়িগ্রামে এমন অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে দেখা দিয়েছে চরম সুপেয় পানির সংকট। বন্যার কবলে জেলার 9 উপজেলার 49 ইউনিয়নের 4 শতাধিক গ্রাম। এখনও পানিবন্দী অন্তত 2 লাখ মানুষ। এদিকে ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলা নদীর 5টি পয়েন্টে পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে। 10-12 দিন থেকে আমরা গরু মানুষের বেঁধেছি, থুয়ে আমরা যে লোকের মধ্যে সব কিছু নিয়ে আর এই কষ্ট করি খাবার দিচ্ছি। যাতায়াত করতেছি, লোকে থাকি, আর কয়টা 2-3টা গরু ছিল আমরা উঁচু জায়গায় নিয়ে যায় মানুষের বাড়ি রাখছি। খাওয়া দাওয়া মানে শুকনিয়ে খাবার টাবার নাই, তৈরি করতে সমস্যা হয়, আহা নাই আন্দি খাওয়ার খুব সমস্যা। এদিকে লালমনিরহাটে বন্যার পানি কমায় নিম্নাঞ্চলের বাসিন্দারা ফিরতে শুরু করেছে বাড়িঘরে। পানি কমায় দুর্গত এলাকায় বানভাসীদের চর্মরোগ সহ দেখা দিয়েছে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। পানি কমার পর এখন হাতে পায়ে ঘা হয়ে গেছে। বন্যার পানি এত খারাপ, এখন পানি একটু হইলেও কমছে, এখন আবার নদী ভাঙন শুরু হয়েছে। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমলেও এখনো পানিবন্দী অন্তত 20,000 পরিবারের লক্ষাধিক মানুষ। এদিকে বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে গোখাদ্যের চরম সংকট। জামালপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বেড়েছে ভোগান্তি। এক মুঠো খাবারের জন্য হাহাকার করছে বানভাসীরা। বন্ধ রয়েছে জেলায় 259টি সরকারি প্রাথমিক ও 88টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান। 2 বিঘা জমি পাট বুনছিলাম, এরপরে ধান লাগাইছিলাম, এখন বন্যা এসে খাই গেল, আমরা তো এখন অসহায় হয়ে পড়ে আছি। রাস্তাঘাট সব ভেঙে চুরে গেল, সরকার একটু সহযোগিতা করতো, আমাদের একটু উপকার হইতো। পাহাড়ি ঢল আর বৃষ্টিপাত না থাকায় সুনামগঞ্জের নিম্নাঞ্চলে অনেক এলাকায় পানি কমতে শুরু করলেও রয়েছে দুর্ভোগ। বাড়িঘর ও সড়ক পানিতে তলিয়ে থাকায় তাহিরপুর, দুয়ারা বাজার, শান্তিগঞ্জ সহ নিম্নাঞ্চলের লাখো মানুষ দুর্ভোগে। নদীর পানি যখনই বাড়ে তখনই আমরা বেশি অসহায় হই, কারণ আমাদের এখানে দেখছেন একটা আশ্রয় কেন্দ্র নেই, কিছু নেই। এখন একমাত্র যাতায়াতের রাস্তাটাও আমরা ভেঙে গেছে। দ্রুত সময়ে পানি না কমলে বন্যা কবলিত এলাকার মানুষের দুর্ভোগ বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। বন্যা পরিস্থিতি জানাতে লালমনিরহাট ও পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশাহ ও রাশিদুজ্জামান বাবু। প্রথমেই চলে যাচ্ছি লালমনিরহাটে। জামাল, বানভাসী মানুষের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সে বিষয়ে জানাবেন আমাদের।
তন্নি, লালমনিরহাটে কিন্তু বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কিন্তু এই বন্যা যে দুর্গত এলাকাগুলো রয়েছে, অর্থাৎ যে নিম্নাঞ্চলের প্লাবিত হওয়া এলাকাগুলো রয়েছে, সেই এলাকা থেকে কিন্তু দুর্ভোগ কমেনি। নতুন করে যে প্লাবিত এলাকাগুলো হয়েছিল, সেই এলাকাগুলোর মানুষজনের মধ্যে কিন্তু চর্মরোগ সহ নানা ধরনের ভোগান্তি সৃষ্টি হয়েছে। এছাড়া কিন্তু গ্রামীণ যে কাঁচা রাস্তাগুলো ছিল, সেই রাস্তাগুলো কিন্তু কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে লালমনিরহাটের তিস্তার যে ডালিয়া ব্যারেজ পয়েন্ট রয়েছে, সেই ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার 57 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর তিস্তার পানি হঠাৎই কমে যাওয়ার কারণে কিন্তু তিস্তার বেশ কিছু পয়েন্টে নদী ভাঙ্গন দেখা দিয়েছে এবং নদী ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে ভাঙ্গন প্রতিরোধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে আমাদেরকে লালমনিরহাটের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানিয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আসলে এই বছর নিয়ে কিন্তু এবছরই তিস্তায় 2 বার স্বল্পমেয়াদী বন্যার দুর্ভোগ কিন্তু এই তিস্তা তীরবর্তী বাসিন্দারা পোহালেন এবং 8 থেকে 10 বার কিন্তু তিস্তার পানি হঠাৎ হ্রাস এবং বৃদ্ধির ঘটনা ঘটলো। তবে এবছর কিন্তু এ পর্যন্ত তিস্তার পানি বিপদসীমা অতিক্রম আসলে করেনি। তিস্তার পানি বিপদসীমা অতিক্রম না করলেও এই বিপদসীমা অতিক্রম না করতে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করছেন এবং এই নানা ধরনের ভোগান্তির সৃষ্টি করছেন। এই গত পরশুদিন কিন্তু আদিতমারি উপজেলার মহিষকোচা এলাকায় জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামতের জন্য আশ্বাসও দিয়েছিলেন। এবং আজকে কিন্তু আমরা দেখেছি যে লালমনিরহাট সদর উপজেলার কারমারি এলাকায় ভাঙ্গন প্রতিরোধে জিও ব্যাগ আসলে ফেলা হচ্ছে। তবে নদীর তীরবর্তী বাসিন্দারা জানিয়েছেন আসলে অনেক বাড়িতে কিন্তু বন্যার পানি থাকায় তারা বাড়িতে ছিলেন না। আজকে সকাল থেকে তারা বাড়িতে ফিরতে শুরু করেছেন এবং বাড়িতে ফেরার পরে কিন্তু স্বাভাবিক জীবনযাত্রার যে কার্যক্রম সেটি কিন্তু শুরু করতে তাদের অনেকটাই বেগ পেতে হচ্ছে। তাছাড়া কিন্তু এই গত 4 দিন বাড়িতে পানি থাকাকালীন সময় কিন্তু অনেক সমস্যা দেখা দিয়েছে। এছাড়া গোখাদ্যের সংকটও কিন্তু আসলে রয়েছে। পানিতে প্লাবিত হওয়া এই অঞ্চলগুলোতে কিন্তু দুর্ভোগ আসলে নতুন নয়, প্রতি বছরই কয়েকবার করে এই নিম্নাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে এবং নানা ধরনের দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে আবহাওয়ার বরাত দিয়ে জানিয়েছে যদি উজানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে তিস্তার পানি কিন্তু আবারও বাড়তে পারে। তবে বৃষ্টিপাত না হলে কিন্তু আপাতত তিস্তার পানি বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে দুর্ভোগ কিন্তু আসলে নদী তীরবর্তী যে বাসিন্দা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন এই তিস্তার তীরবর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলো থেকে বছরে কয়েকবার ভোগান্তি পেতে হয়। এই ভোগান্তি থেকে স্থায়ী সমাধান হিসেবে তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই। আসলে এই ছিল লালমনিরহাটের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। আমরা এখন যেতে চাই পঞ্চগড়ের বাবুর কাছে। বাবু আমাদেরকে জানাবেন যে পঞ্চগড়ের বন্যার বর্তমান কি পরিস্থিতি রয়েছে। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি বলছিলেন, আসলে পঞ্চগড়ে কিছুটা বন্যার উন্নতি হলেও কিন্তু আসলে কিছু কিছু জায়গায়, বিশেষ করে পঞ্চগড় যে পৌরসভা এলাকায়, তার কিছু এলাকায় কিন্তু আসলে এখনো কিন্তু জলাবদ্ধতায় মানুষ পড়ে আছে। বিশেষ করে আপনাকে যদি বলি উত্তর জালাশি, হঠাৎপাড়া, কামাতপাড়া এই জায়গাগুলো আসলে এখনো কিন্তু আসলে বন্যার পানিতে আসলে নিমজ্জিত। আপনাকে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে অবস্থা, সেই অবস্থায় বুঝিয়ে দিচ্ছে যে এখনো মানুষ কিন্তু হাঁটু জল পানি নিয়ে কিন্তু বসবাস করছে। অনেকেরই আসলে কিন্তু বাসা বাড়িতে নেই, চুলোর মধ্যে পানি ঢুকেছে এবং বিশুদ্ধ যে পানি টিউবওয়েল, সেই টিউবওয়েল ব্যবহার করতে পারতেছে না এবং পয় নিষ্কাশনের জন্য যে বাথরুম ব্যবহার করার কথা, সেই বাথরুমও কিন্তু আসলে এখানে ব্যবহার করতে পারছে না। ফলে কিন্তু মারাত্মক দুর্যোগের মধ্যে দুর্ভোগের মধ্যে পড়ে আছে। এই অবস্থায় কিন্তু আসলে এখানকার মানুষরা আসলে কিন্তু বারবার কিন্তু এখানে পৌরসভা থেকে শুরু করে অন্যান্য যে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করলো, কিন্তু আসলে এখন পর্যন্ত কিন্তু এই পানি নিষ্কাশনের জন্য তারা বলছে যে আসলে এখানকার যারা বিত্তবান রয়েছে তারা বড় বড় জমি দখল করে প্রাচীর দিয়ে আসলে পানির যে রোধ করে দিয়েছে, যেই কারণে কিন্তু আসলে এখানে এই জলাবদ্ধতা এসব ওয়ার্ডে দেখা দিয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে এখন পর্যন্ত প্রায় কোথাও হাঁটু পানি, কোথাও কোমর অবধি পানি কিন্তু আসলে বিরাজ করছে, যেই কারণে কিন্তু এখানকার বাসিন্দারা আসলে মিডিয়া কর্মী আর স্থানীয় লোক আসলে কিন্তু তারা বলছে যে শুধু এইটুকু দেখায় লাভ কি, এরকম কথা বলছেন, ক্ষোভ ঝাড়ছেন। কিন্তু আসলে তারা চাচ্ছে যে স্থায়ী একটা সমাধান, এখানে যেন ড্রেনেজ ব্যবস্থা করা হয় এবং তড়িৎ যেন এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়, এইরকম একটি অবস্থা। আমরা কথা বলতে চাই এখানকার একজন বাসিন্দার সাথে। আপনার কাছে জানতে চাই, এই পানিবন্দী আপনারা কতদিন থেকে আছেন? প্রতি বর্ষা শুরু হইলে এরকম হয়। এখানে বর্ষাটা শুরু হইলে এটা ড্রেনটা কয়েকবার বলছি, কোনো ব্যবস্থা নেয় না, মেম্বার নেয় না, ইয়েও নেয় না। এটা ড্রেনটা আর মনে হয় ব্রিজটা যদি আমাদের কালভারটা করে দেয় তাহলে খুব ভালো হয় আমাদের।
আমরা শুনছিলাম যে আসলে তিনি কালভার্ট এবং ব্রিজের দাবি করছিলেন। এর পাশাপাশি কিন্তু আসলে পানি নেমে যাওয়ার সাথে সাথে কিন্তু আরেকটু ভয় কাজ করছে সাধারণ মানুষের, কারণ প্রচুর পরিমাণ কিন্তু আসলে সাপ বিরাজ করছে, যেই কারণে সাপের একটা আতঙ্ক থাকছে। বিশেষ করে দিনের বেলা সাবধানতা অবলম্বন করলেও কিন্তু আসলে রাতে কিন্তু একটা আতঙ্কের মধ্যে দিন রাত্রি যাপন করছে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। তন্নি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী রাশিদুজ্জামান বাবু এবং জামাল বাদশা যুক্ত হয়েছিলেন পঞ্চগড় এবং লালমনিরহাট থেকে, সেখানকার বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন। সংবাদ দুপুরে আরো থাকছে। তৃতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর প্রথম বিদেশ সফরে নরেন্দ্র মোদী, ক্রেমলিনে পুতিনের সাথে দ্বিপক্ষীয় বৈঠক আজ। সড়কে আবারও ঝরল প্রাণ। সোমবার রাতে শহরের বনানী এলাকায় শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাসের সাথে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান 3 জন। চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও 1 জন। এই ঘটনায় গুরুতর আহত 7 জন ভর্তি আছেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে। সঞ্জু রায়ের প্রতিবেদনে বিস্তারিত। প্রিয়জনদের হারিয়ে এভাবেই হাসপাতালের সামনে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। তাদের আর্তনাদে ভারী হয়ে ওঠে হাসপাতাল প্রাঙ্গণ। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত 2:50 শহরের বনানী এলাকায় নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় রংপুর থেকে আসা একটি কাভার্ড ভ্যানের। এতে ঘটনাস্থলে প্রাণ হারান কাভার্ড ভ্যানের চালক হৃদয়, তার ফুফাতো বোন জেসমিন ও বাসযাত্রী শামীম। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরেক বাসযাত্রী হান্নান। রংপুর থেকে ঢাকা যাচ্ছে, আর সাথে আমার ভাগ্নি আছে, আমার নাতি আছে এবং আমার ছেলে, দুইটাই ড্রাইভার। একটা মানে 2 ভাই গল্প করতেছে আর গাড়ি চালাইতেছে। কি লাগছে? গাড়ি বাসের লগে লাগছে। সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে মরদেহ বুঝে নেন স্বজনরা। সকালবেলা রাত্রে আমরা জানতে পেরেছি এরকম সড়ক দুর্ঘটনায় উনি অসুস্থ। তারপরে আমরা পরে ফোন পাই যে উনি মারা গেছে। পরিবারের হচ্ছে যে তার স্ত্রী আছে, একটা সন্তান আছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। আহতদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তারা। 9 জনের মধ্যে আবার আজকে ওয়ার্ডে আরেকজন সকালে মারা গিয়েছে। টোটাল মৃত্যু ব্রড ডেথ সহ ও 4 জন আর কি। যারা বর্তমান চিকিৎসা নিচ্ছে তাদের মধ্যে 2 জনের অবস্থা একটু সংকটাপন্ন। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, হাইওয়ে পুলিশ ও বিআরটিএ বগুড়া সার্কেলের কর্মকর্তারা। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। দেখছেন সংবাদ দুপুর। এবারে দেশ টিভির নিয়মিত আয়োজন জনদুর্ভোগের খবর। ওয়াসার লাইন বসাতে কাটা হয় সড়ক। কাজ শেষ হলেও সড়কটি সংস্কার না করায় ভোগান্তির শেষ নেই কাফরুলবাসীর। চলাচলে ভোগান্তির পাশাপাশি ঘটছে ছোট বড় দুর্ঘটনাও। এলাকাটি দিয়ে বয়ে যাওয়া খাল পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে, ফলে সামান্য বৃষ্টিতে পানি ছড়িয়ে যায় আশেপাশে। ঢাকা উত্তর সিটির 16 নম্বর ওয়ার্ডের ভোগান্তির খবর জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। এই পর্যন্ত ঘরে এই পর্যন্ত পানি ওঠে। সিটি কর্পোরেশনে আসে যে সময় আসে আসলে কি আর চর থাকতো এরকম। মোহাম্মদ রাজন উত্তর সিটির 16 নম্বর ওয়ার্ডের কাফরুলের বাসিন্দা। গেল বছর পরিবারের সবাই ডেঙ্গু আক্রান্ত হয়েছিল, তবে রাজনের পরিবারের ডেঙ্গু হলেও উত্তর সিটি থেকে পায়নি কোনো সুবিধা। আমার পরে আস্তে আস্তে আমার মার দল, আমার মেজো ভাইয়ের দল, আমার ভাতিজার দল, আমার ভাতিজির দল, মানে সিরিয়ালে আমার ফ্যামিলির 7 জনের ডেঙ্গু হয়েছে। না না না, সিটি কর্পোরেশনের কেউ আসেও নাই, আমরা সহযোগিতা পাইও নাই। এ ওয়ার্ড দিয়ে বয়ে যাওয়া খালটি পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। স্থানীয়দের অভিযোগ, সিটি কর্পোরেশন নিয়মিত পরিষ্কার না করায় বৃষ্টি হলেই খাল উপচে পানিতে ডুবে যায় আশেপাশের রাস্তাঘাট, বাড়িঘর। এই পর্যন্ত ঘরে এই পর্যন্ত পানি ওঠে, ঘরে টেহন যায় না। গরিব দেখে থাকতাছে এই জায়গায়। বড় লোক যদি হইতাম তাহলে আর এই জায়গায় থাকতাম না। সিটি কর্পোরেশনে আসে যে সময় আসে আসলে কি আর চর থাকতো এরকম, খরণ থাকতো। এদিক দিয়ে যদি বড় হয়ে যায় পানি, তাইলে আশেপাশে তো ডুবেই, মানে সবচেয়ে বেশি আমাকে সমস্যা। কাফরুল হাই স্কুলের সামনের সড়ক এটি। একপাশে ওয়াসার লাইন বসানোই তৈরি হয়েছে খানাখন্দ। এতে ভোগান্তিতে স্থানীয়রা।
কুরবানিতে রাখ থেকে এই অবস্থা, এই ভাঙ্গার মধ্যেই পড়ে রয়েছে, কিন্তু মেরামত কিছু করে নাই। রাস্তা দিয়ে যাইতে কষ্ট হয়, মনে করেন গাড়ির ঝুঁকি লাগে, অনেক অনেক সময় ঝুঁকির ঠেলায় মানুষ পড়েও যায়। রিস্কের ক্ষতি হয়, মানুষের ক্ষতি হয়, মনে করো স্পিডও কাটে যায়। পাশের বউবাজার এলাকার সড়কের অবস্থা আরও বেহাল। বেশিরভাগ ম্যানহোলের ঢাকনা ভেঙে যাওয়ায় প্রায় ঘটে দুর্ঘটনা। অনেক মানুষ আসলে যারা চিনে না হঠাৎ এটার ভিতরে পাড়া দেয়, পড়ে যেতে লাগে, রিক্সের ব্যাপার ভাই। এ নিয়ে কাউন্সিলর দোষ চাপালেন ওয়াসার উপর। বলেন, কাজ শেষ করে ডিএনসিসিকে এখনও বুঝিয়ে দেয়নি ওয়াসা। সড়ক সংস্কারে বরাদ্দ পর্যাপ্ত নয় বলেও জানান তিনি। এখন পর্যন্ত ওয়াসা আমাদের কর্পোরেশনটা এটা বুঝাই দেয়নি যে আমাদের কাটার শেষ বাই। আর কর্পোরেশনের ভিতরে পদক্ষেপ নিচ্ছে, রাস্তাগুলারে এই যেটু কাটা হয়েছে এই কাটিং দিয়া যেটা বিল তারা দিচ্ছে এই বিলের আনুপাতিক হারে সংস্কার করে দিবে। দ্রুত সড়কটি সংস্কার আর খাল পরিষ্কারের দাবি জানান স্থানীয়রা। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ দুপুরে আরো থাকছে। রাতে ইউরো সেমিফাইনালের রোমাঞ্চ, দুই হেভিওয়েট ফ্রান্স ও স্পেনের দ্বৈরথ, স্বপ্নের ফাইনালে চোখ দু দলের। কুষ্টিয়ায় একের পর এক ঘটেই চলেছে জমি, বাড়ি, ফ্ল্যাট জবরদখলের মতো ঘটনা। এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক দম্পতির বিরুদ্ধে উঠেছে ফ্ল্যাট দখলের অভিযোগ। ৮ লাখ টাকার বায়নানামা করে জোর করে তারা দখল নিয়েছেন ৬৫ লাখ টাকার ফ্ল্যাট। বাকি অর্থ পাওয়া দূরের কথা, নিজ ফ্ল্যাটেও যেতে পারছেন না মূল মালিক। সেখানে গেলে হুমকি ধমকি আর হয়রানির শিকার হতে হচ্ছে তাকে। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। আমি তখন ছিলাম ঢাকাতে। কুষ্টিয়ার চৌরাস এলাকার সোহাগ ইসলাম চাকরি করতেন ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে। 2022 সালে সয়সম্বল বিক্রি করে হাউজিং ডি ব্লকের ডিম হোম টাওয়ারের 6 তলায় কিনেছিলেন একটি ফ্ল্যাট। হঠাৎ তার চাকরি চলে যাওয়ায় পড়েন চরম অর্থ সংকটে। বাধ্য হয়ে সিদ্ধান্ত নেন তার ফ্ল্যাটটি বিক্রির। ৬৫ লাখ টাকা মূল্য নির্ধারণ করে ফ্ল্যাটটি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ ও তার স্ত্রী মাকসুদ আক্তারের কাছে ৮ লাখ টাকায় বায়নানামা করেন। যে বায়নানামায় 3 মাসের মধ্যে পুরো টাকা পরিশোধ করে ফ্ল্যাটটি রেজিস্ট্রি করে নেওয়ার কথা থাকলেও টাকা পরিশোধ না করেই প্রভাব খাটিয়ে জোরপূর্বক ফ্ল্যাটটি দখল করে নিয়েছেন এই শিক্ষক দম্পতি। যা নিয়ে বিপাকে পড়েছেন ফ্ল্যাটের মূল মালিক। পরিবার নিয়ে অসহায়ের মতো বিভিন্ন দপ্তরের দ্বারে দ্বারে ঘুরেও মিলছে না কোনো সুরাহা। ওনার ওয়াইফের নামে এই ফ্ল্যাটটা চুক্তি করে, ওনার ওয়াইফের নামে বায়নামা করে 6 মাস আগে মাত্র 8 লাখ টাকা দিয়ে ফ্ল্যাটে কিছু ইনকমপ্লিট কাজ করাবে বলে সে একটা চাবি নেয় সবার সম্মুখে, এবং ওই চাবিটা নিয়ে শুধু কাজ করার কথা থাকলেও সে অগোচরে কাউকে না জানায় সে ফ্ল্যাটটাতে উঠে বসবাস করা শুরু করে। 3 মাস অলরেডি বায়নামার মেয়াদ শেষ, আরও 3 মাস ওভার হয়ে গেছে, টোটালি 6 মাস তারা একটি টাকাও আমাদের দেয় নাই। আমি জানি এবং আমাদের মাধ্যমেই সে এটি কিনেছে। মূল মালিক হচ্ছে সোহাগ ইসলাম। কোনো ব্যবস্থা নেওয়ার বিষয় যদি থাকে সেটা আমরা আসলে অবশ্যই নেব। তবে ফ্ল্যাট দখলের বিষয়ে কথা বলতে অভিযুক্ত ওই ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আব্দুস সামাদকে পাওয়া না গেলেও তার স্ত্রী মাকসুদ আক্তারের দাবি তাদের বিরুদ্ধে তোলা সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। এটা একেবারেই ভিত্তিহীন, বানোয়াট। আমার কাছে ডকুমেন্ট আছে। না, এটা জোরপূর্বক করা হয়নি। জোরপূর্বক করা হলে সেখানে সাক্ষী আছে, সেটাই বললাম, মিজু আছে। প্রপার ওয়েতে আমাকে উকিল নোটিশ দেয় নাই, সে ডাকে পাঠায় নাই। এদিকে জোরপূর্বক ফ্ল্যাট দখলের এমন ঘটনাকে অপরাধ উল্লেখ করে আইন বিশেষজ্ঞরা বলছেন ভুক্তভোগীকে আদালতের দ্বারস্থ হওয়ার কথা। যদি কেউ তার ন্যায্য পাওনাতে বিতাড়িত করে সেটা অবশ্যই অপরাধ করবে। মালিকানা সমুদায় কাগজপত্র থাকে, আপনি সেই জমি বেদখল হন তাহলে সিভিল মোকদ্দমা করে উচ্ছেদের মামলা করে আপনি প্রতিকার পেতে পারেন। আর এ বিষয়ে প্রশাসনের কর্মকর্তারা বলছেন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন তারা। তার বিরুদ্ধে বলেছেন যে দখল করেছে কিনা এই সংক্রান্ত অভিযোগ আসলে আমরা আইনগত বিষয় খতিয়ে দেখে আমরা পরবর্তী করণীয় ঠিক করবো। আর একই সাথে যদি উনি প্রতারিত হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে ওনার আদালতে যাওয়ার ব্যবস্থাও রয়েছেন। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষক দম্পতির বিরুদ্ধে জোরপূর্বক ফ্ল্যাট দখলের এমন অভিযোগে জেলা জুড়ে চলছে সমালোচনার ঝড়। এই শিক্ষক দম্পতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি সচেতন মহলের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। দেখছেন সংবাদ দুপুর। আন্তর্জাতিক প্রসঙ্গ।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে 2 দিনের রাষ্ট্রীয় সফরে মস্কোয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম 22তম ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনের অংশ হিসেবে রাশিয়ায় পা রাখলেন মোদী। এদিকে মোদীর মস্কো সফরকে পশ্চিমা বিশ্ব ঈর্ষার চোখে দেখছে বলে মনে করছে ক্রেমলিন। বিস্তারিত রায়হান কবির শুভ্রের আরও একটি রিপোর্টে। তৃতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর প্রথম বিদেশ সফরের অংশ হিসেবে রাশিয়া গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় সময় সোমবার 2 দিনের সফরে মস্কোয় পৌঁছেছেন তিনি। 2 দিনের সফরে প্রথম দিন সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক নৈশভোজে অংশ নেন মোদী। ভারতের প্রধানমন্ত্রীর এবারের মস্কো সফরে 2 দেশের মধ্যে 22তম দ্বিপক্ষীয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। 2000 সাল থেকে দেশ দুটির মধ্যে অনুষ্ঠিত হচ্ছে এই শীর্ষ সম্মেলন। মোদীর এই সফর 2 দেশের মধ্যে শান্তিপূর্ণ ও স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছে নয়াদিল্লি। এদিকে ভ্লাদিমির পুতিনের সঙ্গে নরেন্দ্র মোদীর এই শীর্ষ বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ক্রেমলিন। পশ্চিমা দেশগুলো ভারতীয় প্রধানমন্ত্রীর রুশ সফর নিয়ে ঈর্ষান্বিত বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। অবশ্যই পুতিন মোদি বৈঠকের এজেন্ডা অনেক বিস্তৃত। বলা যেতে পারে 2 নেতা অত্যন্ত ব্যস্ত থাকবে। যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা বিষয়টিকে ঈর্ষার চোখে দেখছে। এর অর্থ তারা এই সফরের উপর খুব কড়া নজর রাখছে। এই নিবিড় পর্যবেক্ষণের অর্থ তারা এই সফরকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। ওরা ভুল কিছু করছে না, এটা অত্যন্ত গুরুত্ব দেওয়ার মতোই হতে চলেছে। 2022 সালে রাশিয়ায় ইউক্রেনের যুদ্ধ শুরুর পর থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দুজনের সঙ্গেই বেশ কয়েকবার টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদী। এই যুদ্ধ আন্তর্জাতিক অর্থনীতির ক্ষতি করছে বলে যুদ্ধের অবসানের উপর জোর দিয়েছেন তিনি। তবে রাশিয়ার সঙ্গে উষ্ণ সম্পর্কও নষ্ট করেনি নয়াদিল্লি। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। ইউক্রেনের রাজধানী কিয়েভের সবচেয়ে বড় শিশু হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে এক চিকিৎসক সহ নিহত হয়েছেন আরও 2 জন। স্থানীয় সময় সোমবার সকালে এই ঘটনা ঘটে। এছাড়া রাশিয়ার আলাদা হামলায় নিহত হয়েছেন 36 বেসামরিক নাগরিক, আহত প্রায় 1.5 শতাধিক। বিস্তারিত রায়হান কবির শুভ্র ডেস্ক রিপোর্টে। স্থানীয় সময় সোমবার ইউক্রেনের বিভিন্ন শহরে 40টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। ইউক্রেন জুড়ে চালানো ওই হামলার সময় রাজধানী কিয়েভের প্রধান শিশু হাসপাতালেও ক্ষেপণাস্ত্র আঘাতের ঘটনা ঘটে। হাসপাতালটির যে অংশে ক্ষেপণাস্ত্র আঘাত করেছিল সেই অংশে প্রায় 20টি শিশু চিকিৎসাধীন ছিলেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ওই হামলার পর ঘটনাস্থল থেকে চিকিৎসাধীন শিশুদের সরানো হয় অন্যত্র। ভীতিকর এক পরিস্থিতি ছিল। আমি শ্বাস নিতে পারছিলাম না। আমি আমার সন্তানকে কাপড় দিয়ে ঢেকে রেখে বাঁচানোর চেষ্টা করছিলাম যাতে সে শ্বাস নিতে পারে। ধারণা করা হচ্ছে গেল কয়েক মাসের মধ্যে ইউক্রেনে রাশিয়ার এটি সবচেয়ে বড় মারাত্মক হামলা। এই হামলায় হতাহতের সংখ্যা 2 শতাধিক ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ন্যাটো শীর্ষ সম্মেলনের জন্য ওয়াশিংটনে যাওয়ার আগে পোল্যান্ডে যাত্রাবিরতিকালে পশ্চিমা মিত্র দেশগুলোকে রাশিয়ার বিরুদ্ধে আরও শক্তিশালী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রুশ সন্ত্রাসীরা আবারও ইউক্রেনের বিভিন্ন শহরে আক্রমণ চালিয়েছে। রাশিয়ার এই হামলায় 3 শিশুসহ অনেক হতাহতের ঘটনা ঘটে। রুশ সন্ত্রাসীদের অবশ্যই এর জবাব দিতে হবে। কেবল উদ্বিগ্ন হলেই সন্ত্রাস বন্ধ হয় না। সমবেদনা কোনো অস্ত্র নয়। ইউক্রেন এই ঘটনার জন্য রাশিয়াকে দায়ী করলেও এই অভিযোগ অস্বীকার করেছে মস্কো। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্রের টুকরা অংশ নিজেদের ওই হাসপাতালে আঘাত হেনেছে বলে দাবি করেছে দেশটি। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর।